আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা সুইট হোমে সিজন 3 এর এপিসোড 3 এর গল্প শুনব। গত এপিসোডে আমাদের দেখানো হয়েছিল ইয়ংসু গভীর ঘুমে মগ্ন ছিল এবং যখন তাকে ডাকা হয় সে না উঠে তার মনস্টার জেগে যায় এবং সে ইয়ংয়ের উপর অ্যাটাক করে। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই ইয়ংসুর মনস্টার প্রায় ইয়ংকে মেরেই ফেলছিল, তখন সেখানে ইয়ন এসে পড়ে এবং একটা ইনজেকশন ইয়ংসুর ঘাড়ে ইনজেক্ট করে দেয়। যদিও সে এখন মনস্টার, কিন্তু সে তো একজন মানুষই। এর মধ্যেই ইয়ংসু বেহুশ হয়ে যায় এবং তার মনস্টারও চলে যায়, আর ওর উইংস আবারও চলে যায় এবং সে ধীরে ধীরে মানুষ হতে থাকে। আর ইউনের কোলে সে বেহুশ হয়ে পড়ে যায়। তারপর ইউন ওর চেস্টে আবারও ইনজেকশন ইনজেক্ট করে দেয়। ইউন কোথাও না কোথাও ওকে বেহুশ করতে চাচ্ছিল, কারণ তার ভিতরের মনস্টার আবারও জেগে যেতে পারে। সিন আবারও চলে যায় সার্জেন্ট কিমের কাছে। সার্জেন্ট কিম সেখান থেকে চলে যাচ্ছিল কারণ তার সাথে থাকা সার্জেন্টটি অলরেডি মারা গিয়েছিল। তখন সার্জেন্ট কিম একটা শব্দ শুনতে পায়। সেই শব্দটি আসলে তারই এক সোলজার ফ্রেন্ড থেকে আসছিল, যে অনেক খারাপভাবে একটা মনস্টারে পরিণত হয়েছিল, কিন্তু এখনো সে একটু একটু মানুষ ছিল। তার একটা চোখ এখনো নর্মাল ছিল। তখন সেই সার্জেন্টটি সার্জেন্ট কিমকে বলছিল তাকে মেরে ফেলার জন্য, কিন্তু সার্জেন্ট কিম তাকে গাড়িতে নিয়ে যায়। এরপর সার্জেন্ট কিম সেখান থেকে চলে যায়। সিন শিফট হয় থাক, অর্থাৎ সেই সিনিয়র সার্জেন্টের কাছে। সেই সার্জেন্টটি চিফের কাছে যায়। সার্জেন্টটি তাকে বলে, তুমি তো জানো তুমি কখনো না কখনো ধরা পড়ে যাবে। তুমি তোমার ছেলেকে একটি সেফ জায়গায় রেখেছিলে, কিন্তু তোমার সামনে একটি সিচুয়েশন আসবে যেদিন তোমাকে পালাতে হবে। তুমি যদি এতদিন এখানে লুকিয়ে থাকো, তাহলে তো তুমি অবশ্যই জানতে যে এখান থেকে বের হওয়ার রাস্তা কি। তখন চিফ তাকে উত্তর না দিয়ে জিজ্ঞেস করে, অ্যানাউন্সমেন্টটা কে করিয়েছে, আসলে এসব কারা। আসলে চিফ বুঝে গিয়েছিল যে এরা স্পেশাল ইনফেক্টি, আর চিফ সার্জেন্ট থাককে হেল্প করতে রাজি হয়ে যায়। কিন্তু এর আগে চিফ থাককে জিজ্ঞেস করে যে সে এখান থেকে পালিয়ে যেতে চায় কিনা। তখন সার্জেন্ট থাক বলে, সেনওকের মনস্টার সবাইকে মেরে ফেলার আগে আমরা এই সিক্রেট রাস্তা দিয়ে মানুষদের এখান থেকে নিয়ে যাব। সিন চলে যায় ইকিয়ং এর কাছে। সে স্টেডিয়ামে ততক্ষণে পৌঁছে গিয়েছিল যেন ও ওর মেয়েকে আটকাতে পারে, কিন্তু এর আগে সে ডক্টর লিমের কাছে যায় এবং তাকে অনেক খারাপভাবে মারে আর বলে সবকিছু তোমার চক্করে হয়েছে। আসলে ডক্টর লিম ইকিয়ং আর পিয়ং এর মধ্যে অনেক বড় মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি করেছিল। সে পিয়ংকে বলেছিল যে ইকিয়ং মারা গেছে এবং সে ইকিয়ংকেও বলেছিল যে পিয়ন মারা গেছে। তখন ডক্টর লিম নিজেকে বাঁচানোর জন্য বলে, তুমি এখন আমাকে মেরে কি করবে? পিয়ন তো ইকে খোঁজার জন্য স্টেডিয়ামে এসে পড়েছে। তখন ইকিয়ং স্টপ হয়ে যায়, কারণ সে তো এ ব্যাপারে কিছুই জানতো না। সে তো শুধু জানতো যে শুধু স্টেডিয়ামের ভিতরে এসেছে, কিন্তু পিয়ন যে তার মেয়েকে খোঁজার জন্য স্টেডিয়ামে এসে পড়বে, এটা খুবই শকিং নিউজ ছিল। তখন ইকিয়ং বলে, সে তো মরে গিয়েছিল তাই না? আমি আমার চোখের সামনে দেখেছিলাম। কিন্তু ডক্টর লিম বলে, সে তো আসলে মরে নাই, সে শুধু তখন কথা বলার অবস্থায় ছিল না। আমি নিজে দেখেছি ও তার বডি এক্সচেঞ্জ করতে পারে। ও অনেক ভয়ঙ্কর মনস্টার হয়ে গিয়েছে। সে তো নতুন আরেকটা বডির সন্ধানে আছে, যেটা তোমার মেয়ের হতে চলেছে। কিন্তু ইকিয়ং তো কিছুই বুঝছিল না। সে তো বারবার বলছিল যে সে তাকে মরে যেতে দেখেছে। তখনই সেখানে পিয়ন অর্থাৎ সেনওকের মনস্টার আসতে থাকে। তখন তো ইকিয়ং পুরোই শকড হয়ে যায়। সে বিলিভই করতে পারছিল না যে পিয়ন এখনো বেঁচে আছে। আর সে ডক্টর লিমকে অনেক মারতে থাকে। যখন সে ফিল করে যে কেউ আসছে, তখন সে লুকিয়ে পড়ে। আসলে ডক্টর লিম ইকিয়ংকে বিলিভ করাতে চাচ্ছিল যে পিয়ন এখনো বেঁচে আছে। তখন পিয়ন সেখানে এসে পড়ে এবং তার সাথে কথা বলতে থাকে। সে বলছিল যে তোমার পুরানো ফ্রেন্ড অ্যাটলিস্ট এসেই পড়লো। এটাই সবচেয়ে বড় ক্লু ছিল, কারণ সে আগে থেকেই ওর ফ্রেন্ড ছিল। তখন ডক্টর লিম আবারও তাকে বলে যে তুমি তোমার ওয়াইফের সম্পর্কে কিছু জানতে চাও না? তুমি কি তোমার ওয়াইফকে খুঁজতে চাও না? তখন সেনওক বলে, আমি ওর সম্পর্কে আগে থেকেই জানি। আমি ওর সাথে দেখা করেছিলাম যখন আমি গ্রিন হোম অ্যাপার্টমেন্টে গিয়েছিলাম। তখন আমি তাকে দেখেছিলাম। সে অনেক বেশি চেঞ্জ হয়ে গিয়েছিল।
ও আর আগের মতো নেই। এসব কথা ই কিয়ং পিছন থেকে শুনছিল। তখন সে তার সাথে রিলেটেড কথা বলতে থাকে। তখন স্যানওয়ক তাকে বলে, ওর জন্ম হওয়ার আগেই আমি ওকে অনেক স্পেশাল পাওয়ার দিয়ে দিয়েছিলাম, আর সাথে সাথে এমন একটা জিনিস যার মাধ্যমে আমি ওকে চিনতে পারি। আর অ্যাটলিস্ট নেক্সট বডি আমার ইয়েরই হতে চলেছে। তখন স্যানওয়ক সেখান থেকে চলে যায় এবং ই কিয়ং অনেক কান্না করতে থাকে। অপর দিকে আমরা দেখতে পাই সব বাচ্চাদের আলাদা করে দেওয়া হয়েছে। আমরা জানতে পারি সেই পার্পল ক্যাপ পরা বাচ্চাটির নাম কিম ইয়নসু। তখন কিম এর কাছে যায় এবং তার নাম জানতে চায়, কিন্তু বলে, নাম কি জিনিস আমি তো জানি না। তখন কিম বলে, তুমি নাম কি জিনিস জানো না? তোমার মা তোমাকে কি নামে ডাকতো? আর তোমার নাম না হলেও কোনো সমস্যা নেই, আমরা তোমার নতুন নাম রেখে নিব। মানে এখন এরও মনে হচ্ছিল যে ফ্রেন্ড নামেরও কিছু আছে। এই কারণেই সে কিমকে মনস্টার বানাতে চায় না, কারণ কেউ তো আছে যে তার সাথে কথা বলে। সিন শিফট হয় ডক্টর লিমের কাছে। সে ই কিয়ংকে বলছিল, দেখেছো সে তোমারই হাজবেন্ড ছিল। তখন ই কিয়ং বলে, সে তো মরে গিয়েছিল, তুমি তাকে বাঁচালে কিভাবে? আর ও ডক্টর লিমকে জিজ্ঞেস করে সে কোন বডির ব্যাপারে কথা বলছিল। তখন ডক্টর লিম বলে যে তারা এর বডির ব্যাপারে কথা বলছিল, কারণ যদি স্যানওয়ক এখন বডি শিফট করে তাহলে তার একটা ভালো বডির প্রয়োজন, কারণ তার এর পরের প্ল্যানগুলো অনেক খারাপ হতে চলেছে। আর এর জন্য তার একটা পাওয়ারফুল বডি দরকার। আর তো আগে থেকেই ন্যাচারালি অনেক পাওয়ারফুল। তখন কিয়ং তাকে জিজ্ঞেস করে এসব আটকানোর উপায় কি, স্পেশাল ইনফেক্টিদের কিভাবে মারা যায়। তখন ডক্টর লিম বলে, তাদের মারার কোনো উপায় থাকতেই পারে না। স্পেশাল ইনফেক্টি যদি মরে যায় তাহলে কিভাবে তারা মরবে। তখন কিয়ং ডক্টর লিমকে বন্দি করে এখান থেকে চলে যাচ্ছিল। তখন ডক্টর লিম তাকে একটা হিন্ট দিয়ে দেয় যে হিয়ংসু সেই একমাত্র যে তোমার হেল্প করতে পারবে। কিন্তু কিয়ং জানতো শুধু শুধু হিয়ংসুকে এসবে ফাঁসিয়ে কোনো লাভ নেই। তখন সে সেখান থেকে চলে যায়, কিন্তু ডক্টর লিম তখনও চিল্লিয়ে চিল্লিয়ে বলছিল, প্লিজ দরজাটা খুলে দাও, আমার কথায় বিশ্বাস করো, একমাত্র হিয়ংসুই তোমার হেল্প করতে পারবে, কারণ MH1 অর্থাৎ স্যানওয়ক তোমারই হাজবেন্ড, তুমি চাইলেও ওকে মারতে পারবে না। অপরদিকে স্যানওয়ক সকল বাচ্চাদের মধ্যে চলে গিয়েছিল। সব বাচ্চারা কান্না করছিল, ভয় পাচ্ছিল। স্যানওয়ক এক এক করে সব বাচ্চাদের চেক করছিল, কিন্তু ও এদের মধ্যে কে খুঁজে পায় না। কিছুক্ষণ পর ও এর সামনে দাঁড়ায়। ও এর সাথে আই কন্ট্যাক্ট করে এবং ও কে চিনে ফেলে, আর ও এর সাথে হ্যান্ডশেক করে। এখন স্যানওয়কের সাথে যে চশমা পরা লোকটি ছিল সে জেলের পিছন থেকে দাঁড়িয়ে সব দেখছিল। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় যখন প্রথম মানুষকে মনস্টার বানিয়েছিল তখন সে চশমা পরা লোকটা পালিয়ে গিয়েছিল। এখন সে কে দেখেই চিনে ফেলে যে ও তো অনেক বড় একটা মনস্টার। এরপর যখন স্যানওয়কের সাথে হ্যান্ডশেক করে তখন তাকে বলে যে আপনার আমার সাহায্যের প্রয়োজন। তখন স্যানওয়ক স্মাইল করে এবং বলে, হ্যাঁ আমার তোমারই প্রয়োজন। তখন কিম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল এবং ভাবছিল যে স্যানওয়ক তার ফ্রেন্ডকে কোথায় নিয়ে যেতে চাচ্ছে। তখন সিন শিফট হয় সার্জেন্ট কিমের কাছে। তখন সে একটা গাড়ি পেয়ে যায় যা তাদের সোলজারদেরই ছিল, যেন সে তাদেরকে ইনফর্ম করতে পারে যে কে কে বেঁচে আছে। সে যখনই তার গাড়ি থেকে বের হয়ে যায় এবং অন্য গাড়িতে গিয়ে ট্রান্সমিটার অন করতে যায় তখন সে আরও কিছু জিনিস পেয়ে যায়। আর তখন সিনটা কাট হয়ে যায়। সিন শিফট হয় স্টেডিয়ামে, সেখানে একজন সার্জেন্ট অনেকগুলো বোম নিয়ে কোথাও যাচ্ছিল। আরেকজন সোলজার তাকে জিজ্ঞেস করে যে তুমি কি করতে চাচ্ছ। তখন সেই সার্জেন্টটি বলে, আমাদের এই স্পেশাল ইনফেক্টেড মারতে হবে। এর মানে সেই সার্জেন্টটি ওদের উপর অ্যাটাক করতে চাচ্ছিল। সে ভুলে সেই রুমে চলে যায় যে রুমে সার্জেন্ট কিম তাদের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করছিল। তখন আমরা সার্জেন্ট কিমকে দেখতে পাই, সে আরেকজন সোলজারকে গাড়িতে করে নিয়ে এসেছিল, আর ও গাড়ি থেকে বের হয়ে ছোটাছুটি উপরে চলে যেতে থাকে। তার অবস্থা অনেক বেশি খারাপ ছিল। সার্জেন্ট কিমও তার পিছে পিছে দৌড়াতে থাকে। সার্জেন্ট কিম তার পাশে এসে বসে আর তাকে জিজ্ঞেস করে, তুমি কি করতে চাচ্ছ? আমরা এতদূর এসে পড়েছি, তো তুমি এখন ভয় কেন পাচ্ছ? যে সার্জেন্টটি মনস্টার হয়ে গিয়েছিল সে বলে,
এখন আর এসবের কোনো প্রয়োজন নেই। আমি আবারও সেই ক্রিয়েচারের ভিতর চলে যাব। সেখান থেকে আমার আবার নতুন করে জন্ম হবে। সার্জেন্ট কিম তাকে জিজ্ঞেস করে, তুমি কি বলতে চাচ্ছ? ওরা তোমাকে বাঁচিয়ে রেখেছিল কেন? তখন সেই সোলজারটি বলে, তাদের অনেক কিছু বিষয়ে জানার ইচ্ছা ছিল। ওদের মনেও অনেক ভয় রয়েছে। তুমি যদি সবকিছু জানতে চাও তাহলে তোমাকেও এখানেই থাকতে হবে। তখন সার্জেন্ট কিম তার ফেসে চিহ্ন দেখে বলে, এসব সেই স্পেশাল ইনফেক্টেডাই করেছে, তাই না? তখন সেই সার্জেন্টটি নিজ হাতে তার গলা কেটে ফেলে। মরার আগে সে শুধু বলেছিল, তুমি এখানেই সেফ থাকবে, আর তুমি যদি সকল প্রশ্নের অ্যান্সার চাও তাহলে তোমাকে এখানেই থাকতে হবে। তখনই সেখানে একটা মনস্টার এসে পড়ে। সার্জেন্ট কিম তার উপর অ্যাটাক করার চেষ্টা করছিল। তখন সে দেখতে পায় সেই সার্জেন্টের মনস্টার বের হয়ে উপরে গিয়ে একটা ক্রিয়েচারে কনভার্ট হয়ে যায়, আর তার বডিও উপরে চলে যায় আর ক্রিয়েচারের মধ্যে বন্দি হয়ে যায়। যে মনস্টারটি সার্জেন্ট কিমের উপর অ্যাটাক করতে এসেছিল সেই মনস্টারটিও এইসব চুপচাপ দাঁড়িয়ে দেখছিল। আর সার্জেন্ট কিম সেই কথাগুলো মনে করতে থাকে যখন সেই সার্জেন্টটি তাকে বলেছিল যে সে এখানে থাকলে সেফ থাকবে, সব কিছুর অ্যান্সার তুমি এখানেই পাবে। সিন চলে যায় ইউনের কাছে। ওর সাথে ইয়ংও ছিল। ইয়ং তাকে বলছিল যে সে ইয়ংসুর সাথে আর কতদিন থাকবে। ইয়ংসু অনেক বেশি ভয়ঙ্কর, সে যে কোনো সময় মনস্টার হয়ে যাবে, তার এখানে থাকা একদমই ঠিক না। তখন ইউন বলে, কোনো সমস্যা নেই, আমি ততক্ষণ পর্যন্ত ইয়ংসুর সাথে থাকবো যতক্ষণ না পর্যন্ত ও মানুষ হয়ে যায়। আমি আগেও ওকে মানুষে কনভার্ট করেছিলাম, তো এখন কেন পারবো না? আমি এবারও ওকে মনস্টার থেকে মানুষে কনভার্ট করেই ছাড়বো। তখন ইয়ং ওকে জিজ্ঞেস করে, তোমার এর পরের প্ল্যান কি? তখন ইউন বলে, আমি খুব তাড়াতাড়ি স্টেডিয়ামে চলে যাব, কারণ সেখানে ইকিয়ংও আছে, আর হিয়ংসুকেও সেখানে নিয়ে যাওয়া অনেক জরুরি। যদি হিয়ংসু সেখানে যায় তাহলে হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। ওরা যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, কারণ আমি ওদের সাথেই সেফ থাকবো। তখন ইয়ং বলে, আমি তোমাকে মরতে দেখতে পারি না, এজন্যই তোমাকে সেফ থাকতে হবে। সিন শিফট হয় হানির কাছে। ও সেই গাড়ির সামনে যায় যে গাড়িতে সেই আঙ্কেল মারা গিয়েছিলেন। তার বডি পুরো পুড়ে গিয়েছিল। হানি সেই গাড়ির ভিতরে বসে পড়ে আর অনেক কান্না করতে থাকে এবং তার সাথে কথা বলতে থাকে। সে অনেক বড় ধোঁকা করেছে, তার এটা করা উচিত হয়নি, কারণ সে তাকে প্রমিস করেছিল যে সে মনস্টার হলে সে তাকে শ্যুট করে ফেলবে। তো এখন সে কেন তাকে শ্যুট করতে পারলো না? আর ওর অনেক খারাপ লাগছিল, কারণ সে বাঁচার জন্য একটা হোপ খুঁজে পেয়েছিল, কিন্তু তখনই আঙ্কেল মারা গেল। এখন সে একা থেকে কি করবে? আর সে আঙ্কেলকে অনেক মিস করছিল। সে তাকে বলে, আপনি তো আমার কথা শুনেছিলেন, আপনি সেই মনস্টারের সাথে ফাইটিং করেছিলেন, আর অ্যাটলিস্ট আপনিই জিতলেন, কারণ আপনি সেই মনস্টারটাকে মেরে ফেলেছিলেন, আপনি নিজেকে মনস্টার হতে দেননি। আর সে গাড়ি থেকে বের হয়ে যায়, আর সে ভেবে ফেলে সে আর কখনো ড্রাগস নিবে না। আর সে সেখান থেকে চলে যাচ্ছিল, তখনই সে গাড়িতে আঙ্কেলকে হ্যালুসিনেট করতে থাকে। আঙ্কেল তাকে বলছিল যে হানি, তুমি নিজের খেয়াল রেখো। তখন হানি কান্না করতে থাকে এবং বলে, হ্যাঁ আমি আমার খেয়াল রাখবো। সিন শিফট হয় ইয়ং আর ইউনের কাছে। তারা দুজন কথা বলছিল যে তারা এখন কোথায় যাবে আর কিভাবে যাবে, আর তারা হিয়ংসুকেও তাদের সাথে নিয়ে যাবে। আর ততক্ষণে হিয়ংসু জেগে যায়। ও সব কিছু ভেঙে ফেলে আর ওর বড় উইংসটা বের করে ফেলে আর বলে, হ্যাঁ হ্যাঁ বলো, আমাকে কোথায় নিয়ে যাওয়ার প্ল্যানিং হচ্ছে। তখন সে ইউনের উপর তার উইংস রাখে যেন সে তাকে মেরেই ফেলবে, কিন্তু ততক্ষণে ইউন বুঝে গিয়েছিল যে হিয়ংসুর ভিতরে যে মনস্টারটা আছে সে তাকে কখনো মারবে না, তাকে হাতও লাগাবে না, কারণ 3-4 বার এই সেম জিনিস হয়ে গিয়েছে। আর হিয়ংসু তার ভিতরের মনস্টারকে আটকাচ্ছিল। তখন ইউন বলে, তুমি চাইলেও আমাকে মারতে পারবে না। পিছন থেকে ইয়ং বলে, তুমি এসব কি বলছো? তুমি কি পাগল হয়ে গিয়েছো? তখন ইউন হিয়ংসুর সামনে চলে যায় তার সাথে কথা বলার জন্য। তখন হিয়ংসুর মনস্টার বলে, তুমি সত্যি একটা ওয়ান্ডারফুল গার্ল। আমি এই নিয়ে 3 বার হিয়ংসুকে কন্ট্রোল করেছি, আর তুমি এই 3 বারই আমার কাছে এসেছো। তুমি একবারও ভয় পাওনি কেন? তুমি পালাওনি কেন? তখন ইউন বলে, আমি ভালোভাবে জানি যে হিয়ংসু আমাকে কখনোই ক্ষতি করবে না। ও তো কোনো মানুষকেই মারে না, আর আমাকে তো কখনোই মারবে না। আর এখনো যদি আমি ওকে ডাকি
ও অবশ্যই ফিরে আসবে। তখন সে হিয়ংসুর হাত ধরে এবং বলে, প্লিজ হিয়ংসু, আমার সাথে চলো। তখন হিয়ংসুর মনস্টার বলে, আমি সত্যিই মেনে গেলাম, এই ছেলেটা তো একদম পাগল তোমার পিছে। চলো একটা ডিল করি, তুমি 3 দিনের মধ্যে হিয়ংসুকে ডিসকন্ট্রোল করার চেষ্টা করো, আর আমি হিয়ংসুকে 3 দিন পর্যন্ত নিজের কন্ট্রোলে রাখার চেষ্টা করব। আর 3 দিন পর্যন্ত যদি ও তোমার কাছে ফিরে না আসে তাহলে ভেবো হিয়ংসু মরে গেছে। তখন ইউন তার সাথে ডিল করে যে ঠিক আছে, যদি হিয়ংসু আমার কাছে ফিরে আসে তাহলে তুমি চলে যাবে। তখন মনস্টারটিও তার সাথে ডিল করে ফেলে, বলে হ্যাঁ হ্যাঁ, আমিও হিয়ংসুকে সবসময়ের জন্য ছেড়ে দিব, আর ততক্ষণ পর্যন্ত তুমি ওকে যেখানে ইচ্ছে নিয়ে যেতে পারবে। তখন ইউন, ইয়ং আর হানি 3 জনে স্টেডিয়ামে যাওয়ার জন্য রেডি হয়ে যায়, আর ওদের সাথে যে হিয়ংসুর মনস্টার ছিল তাকেও ইউন কাজে লাগিয়ে দেয়। সে ওকে বলে, যদি তুমি আমাদের সাথে যেতে চাও তাহলে তো তোমাকেও কাজ করতে হবে, তাই এই মনস্টারটাকেও ব্যাগ উঠিয়ে যেতে হয়। রিয়েলি এই সিনটা অনেক মজার ছিল, কিভাবে একজন মনস্টারকে বাধ্য করলো ব্যাগ উঠিয়ে নিয়ে যেতে। তো যাই হোক, এর পরের সিন শিফট হয় স্যানবকের কাছে। ও ইয়ের সাথে একটা বড় গ্রাউন্ডে চলে যায় আর ওর সাথে কথা বলতে থাকে। ও বলে, এই সব কিছু তোমার জন্যই, তোমার যা ইচ্ছা তুমি এখানে করতে পারো, তুমি খেলতেও পারো। আর ই কিয়ং এসব লুকিয়ে লুকিয়ে দেখছিল যে ওর মেয়ের সাথে এসব কি হচ্ছে। তখন স্যানবক ইকে বলে, আমি জানি তুমি সবার থেকে ডিফারেন্ট, তোমাকে এখন কেউ বাধা দিবে না, তোমার যা ইচ্ছা তুমি করতে পারো। এসব শুনে একটু খুশি হচ্ছিল, কারণ আজ পর্যন্ত ই কিয়ং তো ওকে শুধু বাধাই দিয়েছিল। তখন স্যানবক বলে, বলো তো তোমার মা কোথায়? তখন পুরোপুরি চুপ হয়ে যায়, যদিও সে তাকে বাঁচিয়ে ফেলেছিল, কিন্তু সে স্যানবককে এসব বলে না। তখন স্যানবক বলে, ঠিক আছে, তোমার মা মরে গেলে সমস্যা নেই, আজ থেকে আমি তোমাকে দেখব, আমি তোমাকে আদর করব। কিন্তু ভিতর থেকে তো স্যানবক অনেক সেলফিশ ছিল, সে তো শুধু ইয়ের বডি চাচ্ছিল। তখনই সেখানে MH2 এসে পড়ে, ও স্যানবকের জন্য একটি নিউজ নিয়ে এসেছিল। তখন স্যানবক ভিতরে আসে, সে জানতে পারে যে মেয়েটি যার পিঠ থেকে টেন্টিকলস বের হতো সে ওই 2 জন সোলজারকে মারেনি। আসলে ল্যাবের মধ্যে যে ইনফেক্টেড জম্বিগুলো ছিল তারাই তাদের ইনফর্ম করেছিল যে সেই 2 জন সার্জেন্ট পালিয়ে গিয়েছে। তখন সেই চশমা পরা ছেলেটি বলে, এই কাজ আমার করা উচিত ছিল, এই মেয়েটির উপর কোনো কাজ দেওয়াই উচিত হয়নি। তখন স্যানবক বলে, এখন তুমি বাইরে গিয়ে পাহারা দিবে, আর যখন সে 2 জন সোলজার আসবে তখন তুমি তাদের মারবে, আর সবার সামনে মারবে। আর এরপর স্যানবক তার মেয়েকে নিয়ে চলে যায়। তখন MH2 সেই চশমা পরা ছেলেটিকে একটি চাবি দিয়ে বলে তাদের পিছে পিছে যাওয়ার জন্য। তখন সেই চশমা পরা ছেলেটি বলে, তারা দুজনই তো অনেক পাওয়ারফুল, তো আপনি আমাকে কেন পাঠাচ্ছেন? তখন MH2 বলে, স্যানবক এখনও এত পাওয়ারফুল না যে সে তার মেয়ের সাথে ফাইটিং করতে পারে, ওর মেয়ে ওর থেকে অনেক বেশি স্ট্রং, আর যদি কিছু ভুল হয়ে যায় তাহলে আর সব কিছু ঠিক করা যাবে না, তাই তুমি শুধু তাদের পিছে পিছে যাও, আর যেন তারা বুঝতে না পারে, শুধু তাদের হেল্প করো। তখন সেই ছেলেটি খুশি খুশি গাড়ি নিয়ে বের হয়ে যায়। তখন সে মেয়েটি পাহারা দিচ্ছিল। তখন চিফের মেয়ের একটি ফ্রেন্ড যে আধা পাগল, সে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। তখন সে তাকে দেখে ফেলে এবং সে তাকে মারতে পারত, কিন্তু সে তাকে মারে না, সে তাকে ভিতরে যেতে বলে। তখন সে মেয়েটি বলে, এখান থেকে তো সবাই চলে যেতে পারে, এখন কারো উপর কোনো বাধা নেই, তো আমিও এখান থেকে চলে যাব। কিন্তু তবুও সে চিফের ফ্রেন্ডকে ভিতরে নিয়ে আসে। আমরা একটা ফাদারকেও দেখেছিলাম যে সবচেয়ে বেশি বুদ্ধিমান ছিল, এখনও তাকে দেখানো হয়। তখন আমরা কিমকে দেখতে পাই, সে অনেক দুঃখী ছিল কারণ তার ফ্রেন্ড চলে গিয়েছে। তখন সে আন্টি বলে, তুমি কি এমনই টেনশন করে থাকবে? আসবে কি আসবে না তা তো আমরা জানি না, কিন্তু তুমি কেন টেনশন করছো? তখন কিম বলে, ও তো আমার একটা নতুন ফ্রেন্ড ছিল, ও অনেক ভালো ছিল, ও কি আর কখনো আসবে না? সে আঙ্কেলটি কি ওকে নিয়ে গিয়েছে? তখনই সেখানে চিফের মেয়ে এসে পড়ে। তখন সে তার পাশে বসে তার সাথে কথা বলতে থাকে। তখন সেই ফাদার তার ফ্রেন্ডকে নিয়ে আসে এবং বলে, সামলাও তোমার ফ্রেন্ডকে, সে পালাতে চাচ্ছিল,
ভালো হয়েছে কেউ ওকে মারেনি, না হলে তো সে এতক্ষণে বেঁচে থাকতো না। তখন চিফের মেয়ে তাকে বকা দিতে থাকে। তখনই সেখানে চিফ এসে পড়ে। কোথাও না কোথাও চিফের মেয়ে ভয় পাচ্ছিল, কিন্তু তবুও সে তার সাথে চলে যায়, কিন্তু সে রুমে এন্টার করে না। তখন চিফ বলে, তুমি কি ভয় পাচ্ছ যে আমি তোমাকে আবারও নিচে ফেলে দিব? তখন চিফের মেয়ে বলে, না, আমার রাগ হচ্ছে যে আমি আপনাকে মেরে না ফেলি। তখন চিফ বলে, হ্যাঁ, মেরে ফেলছো না কেন আমাকে? তখন সে পিস্তল বের করে তাকে মারতেই যাচ্ছিল। তখন সে বলে, আমি তোমাকে এত সহজে মারবো না। তখন চিফও বলে, হ্যাঁ, আমাকে এত সহজে মেরো না, কারণ আমি এর যোগ্য না। আমি নিজেও চাই না যে আমি নিজেকে মাফ করি। তুমি যদি আমার জায়গায় থাকতে তাহলে কি করতে? অ্যাটলিস্ট চিফ নিজেকে দোষী মনে করেছে, তাই সে নিজেকে মারতে চাচ্ছে, কিন্তু এর আগে সে সার্জেন্ট থাকের হেল্প করতে চায়। এরপর চিফের মেয়ে সার্জেন্ট থাকের কাছে একটি ম্যাপ নিয়ে যায়। তখন সার্জেন্ট থাক সেই ম্যাপটি খুলে দেখে। সেখানে স্টেডিয়ামের বিভিন্ন সিক্রেট জায়গা থেকে বের হওয়ার রাস্তা ছিল। এর মানে চিফ সত্যিই মানুষদের হেল্প করতে চাচ্ছিল। কিন্তু আমরা ফ্ল্যাশব্যাকে দেখতে পাই চিফ নিজেকে শাস্তি দিতে চাচ্ছিল, তাই সে তার মনস্টার ছেলের কাছে চলে যায় যেন সে মনস্টার তাকে মেরে ফেলে। চিফের মেয়ে তাকে আটকাবে নাকি তাকে যেতে দিবে সে নিজেও বুঝতে পারে না। এরপর আমরা ইউন আর ইয়ংকে দেখতে পাই। তারা একসাথে খাচ্ছিল, কিন্তু তখন তারা জানতে পারে যে ইয়ংসু তাদের সাথে নেই। তখন ইউন ভাবতে থাকে যে ইয়ংসু কোথায় গেল। তখন ইয়ন তাকে টেনশন করতে মানা করে এবং তাদের সাথে খেতে বলে। তখন আমরা দেখতে পাই ইয়ংসুর মনস্টার নতুন স্টাইলিশ জামা কাপড় পরে বের হয়, মানে তার ভিতরের মনস্টার একটু বেশি ফ্যাশনেবল। তখন আমরা দেখি হানির ফুড পয়জনিং হয়েছে। তখন ইউন বলে, তোমার এত খারাপ অবস্থা তো তুমি ড্রাগ নাও না কেন? তখন হানি বলে, যতদিন আমি বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি কোনো ড্রাগস নিব না। কিন্তু ইউন জানতো যে সে যদি ড্রাগস না নেয় তাহলে সে অবশ্যই মারা যাবে, এজন্যই ও ড্রাগস নিতে চলে যায়। তখন হিয়ংসু বলে, তোমরা আমাকে ছাড়াই খেতে বসে পড়েছো? আর তখন সে কাউকে না জিজ্ঞেস করেই খাবার খেতে থাকে। এরপর সে ইয়ং এর সাথে কথা বলতে থাকে। তখন ইয়ং তাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি মানুষদের মেরে ফেলো? তখন ইয়ংসুর ভিতরে থাকা মনস্টার বলে, তার মানে তুমি ইয়ংসুকে জানোই না, সে কাউকে মারতেই দেয় না, পাগল একটা ছেলে, একটা মাসুম ছেলে, আর না জানে ও কতদিন ধরে ইউনকে বাঁচাচ্ছে। তুমি বলো, তুমি কি ইউনকে পছন্দ করো? এই ছেলেটা তো অনেক পছন্দ করে, অনেক বড় একটা পাগল, এজন্যই সে সবসময় তার আগে পিছে ঘুরতে থাকে। তখন ইয়ং জানতে পারে যে সে একাই ইউনকে পছন্দ করে না, ইয়ংসও তাকে পাগলের মতো পছন্দ করে। তখনই সেখানে হানি এসে পড়ে। তাকে দেখে মনে হচ্ছিল যে সে মনস্টার হয়ে গিয়েছে, কারণ তার নাক থেকে একটু একটু ব্লাড পড়ছিল। তো সে মনস্টার হয়েছে কি হয়নি সেটা তো আমরা পরের এপিসোডেই জানতে পারবো। তো যাই হোক, তখনই আমরা ইউনকে দেখতে পাই যে তার ড্রাগের অ্যান্টিডট অর্থাৎ সে পাতা খুঁজতে গিয়েছিল। তখন সে সামনে তাকায় এবং একটা অদ্ভুত সিন দেখতে পায়, আর এখানে সিনটা কাট হয়ে যায়। তো যাই হোক, পরের সিনে আমরা দেখতে পাই স্যানওয়াক ইকে তার সাথে কোথাও নিয়ে যাচ্ছিল। তুমি আসলেই কোন ধরনের স্পেশাল ইনফেক্টি? আমি তো জানতাম না যে তুমি এত কিউট। তুমি আসলে তোমার লাইফে কি করতে চাও? তখন তাকে জিজ্ঞেস করে, আমি যদি কিছু ভুল করি তাহলে কি আপনি আমাকে আটকাবেন? তখন স্যানওয়াক বলে, না, আমি কেন তোমাকে আটকাবো? তোমার যা ইচ্ছা তুমি তাই করো, কেউ তোমাকে আটকাবে না। তখন বলে, এটা তো অনেক ঠিক আছে, কারণ আমার মা আমাকে কিছুই করতে দিত না। এরপর স্যানওয়াক ইকে একটা খোলা জায়গায় নিয়ে যায়। তখন স্যানওয়াক ইকে বলে, তুমি না স্পেশাল ইনফেক্টি, তুমি তো অনেক স্ট্রং, তাই না? তাহলে তুমি তোমার পাওয়ার দেখাও। এরপর নিজের হাত থেকে পাওয়ার বের করে। সে তার হাত মাটিতে রাখে আর বিড়বিড় করে কিছু বলতে থাকে। সে বলতে থাকে যে, দাঁড়িয়ে যাও, আমাকে তোমার প্রয়োজন, তুমি দেখাও না সবাইকে। তখন পুরো পৃথিবী কাঁপতে থাকে। এরপর আমরা দেখতে পাই এই মাটি থেকে অনেক বড় একটা মনস্টার বানিয়ে ফেলেছিল, মানে এত পাওয়ারফুল যে সে মাটি দিয়ে একটা বড় মনস্টার বানিয়ে ফেলেছে। তখন স্যানওয়াকের তো পুরোই মাথা খারাপ হয়ে যায়, যে এত পাওয়ারফুল একটা মানুষ কিভাবে হতে পারে। হ্যাঁ, মানুষকে মনস্টার বানানো তো ঠিক ছিল,
কিন্তু একটা ন্যাচারাল জিনিসকে মনস্টার বানানো যে সত্যি একটি অ্যামেজিং। তো যাই হোক, এই টান টান উত্তেজনার মধ্যে দিয়ে আমাদের এপিসোড 3 এর গল্পটি শেষ হয়ে যায়। তো এর পরের এপিসোডে কি হতে চলেছে? কি এখনো মানুষকে মনস্টার বানাবে? আর হানি কি সত্যিই মনস্টার হয়ে গিয়েছে? আর এছাড়াও ইউন কি পারবে আসল হিয়াংসুকে ফিরিয়ে আনতে? এই 3টি প্রশ্নের উত্তর জানি আপনাদেরকে অনেক কনফিউজ করছে। তাই এই প্রশ্নগুলোর উত্তর জানতে হলে পরের এপিসোডটি তো দেখতেই হবে। আর পরের এপিসোডটি দেখতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। আর এই এপিসোডটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক করবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।